প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আমি শিকার কবিতাটি পড়াবো। তো শিকার কবিতাটি জীবনানন্দ দাশের লেখা তোমাদের পাঠ্য। এই শিকার কবিতাটি পড়ানোর আগে জীবনানন্দ দাশের কবি জীবন এবং সাহিত্য জীবন, অর্থাৎ কবি ও সাহিত্যিক জীবনানন্দ দাশ, তার সম্পর্কে তোমাদের কিছু জানা দরকার। সেই জন্য আমি একটা ভিডিও করেছি অলরেডি, সেটা দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে। তোমরা ওটা আগে দেখবে, দেখার পরে এই ভিডিওটা দেখবে। আজকে এই জীবনানন্দ দাশের কবিতাটি, শিকার কবিতাটি আমি কয়েকটা দিনে ভাগ করে নেব। আজকে ফার্স্ট ডে। জীবনানন্দ দাশের এই শিকার কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থে আছে। এটি 1942 সালে এই বইটি প্রকাশিত হয়, কিন্তু প্রথমে প্রকাশিত হয়েছিল বইটি মহাপৃথিবী বলে কাব্যগ্রন্থ 1944 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে বনলতা সেন কাব্যের অন্তর্ভুক্ত হয় এই আলোচ্য শিকার কবিতাটি। তো সেই শিকার কবিতাটিকে আমরা কয়েকটা দিনে ভাগ করব। আজকে ডে 1। তোমরা এই কবিতাটি বোঝার জন্য হেডফোন লাগিয়ে নাও কানে, সামনে ফোনটা রাখো, আর অবশ্যই টেক্সট বুকটা রাখো, তবেই এই কবিতাটি বুঝতে পারবে। তাহলে একদম সরাসরি আমরা পড়াশোনার মধ্যেই আসছি। চলো, প্রথম আদর্শ পাঠ পড়ে তোমাদের কিছুটা শোনাই কবিতাটি, তারপরে এর ব্যাখ্যায় আসবো। যে শিকার ভোর, আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এই পর্যন্ত আমি পড়লাম, কবিতার অর্ধেক অংশটা পড়লাম। এইভাবে তোমরা কবিতাটি পড়বে। চলো এর ব্যাখ্যায় আসি এবার আমরা। প্রথম পংক্তি, কবিতার নামকরণ কি, যখন প্রশ্নোত্তর আলোচনা করব তখন এটা নিয়ে আমি বিস্তারিতভাবে বলবো। এখন শিকার সম্পর্কে আমরা কি বুঝতে পারছি, তোমাদের বইতে দেখো দেয়াই আছে যে একটি হরিণের ছবি। মানু তাহলে কি হরিণ শিকার করতে যাচ্ছেন? এটা দেয়া আছে। শিকার বলতে শিকার এই জিনিসটি মানে কোনো পশু শিকার হতে পারে বা অন্য কোনো শিকার হতে পারে। এই পশু শিকার ঘটনাটি বহু প্রাচীন কাল থেকে সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এটা হয়ে আসছে। আগে তো মানুষ পশু পালন করত, পশুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য পশু শিকার করত। তারপরে এক সময় তো রাজতন্ত্রের বিকাশ ঘটলো, সেখানে রাজা মহারাজারা জঙ্গলে যেত, গিয়ে বিভিন্ন পশুকে শিকার করত। তেমনই কি কোনো ঘটনা আছে এই কবিতার মধ্যে? তাই কি কবিতার নাম শিকার? এই সমস্ত প্রশ্ন সামনে রেখে আমরা কবিতাটা পড়তে পড়তে খুঁজবো এর ভেতরে কি আছে। হয়তো এমন কোনো দুর্ঘটনা, এমন কোনো হনন বৃত্তান্ত আছে, শুধু সেখানেই শেষ নয়। যদি হনন বৃত্তান্তই হতো তাহলে তো এটা আধুনিক কবিতা বলতাম না। অনেক আগে থেকেই তো বহু সভ্যতার আদি লগ্ন থেকেই তো হনন বৃত্তান্ত চলছে। তাহলে নিশ্চয়ই অন্য কোনো কিছু আছে হয়তো। চলো সেগুলো আমরা দেখি, খুঁজতে খুঁজতে এগোই। কবিতাটি শুরু হচ্ছে ভোর। ভোর বলে একটি শব্দ, তারপরে সেমিকোলন, অর্থাৎ কবি কি পাঠককে নির্দেশ দিচ্ছেন যে আপনারা থামুন। সেমিকোলন কখন হয় না, যখন একটি বাক্য পূর্ণ ভাব শেষ হয়ে যায় তখন আমরা পূর্ণচ্ছেদ দিই। যখন অল্প থামি আমরা, তখন কি আমরা কমা দিই।
যখন বাক্যটা অনেক বড় হয়, একটু বেশি দম নিতে হয়, শ্বাস নিতে হয়, বিরাম নিতে হয়, তখন এই সেমিকোলন দিতে হয়। তাহলে এই কবিতায় একটি সেমিকোলনের অনেক গুরুত্ব আছে। ভোর, তাহলে একটি লাইন শুরু হচ্ছে একটি শব্দ দিয়ে ভোর, তারপর সেমিকোলন। অর্থাৎ ভোর কথাটি বলার পরে কবি থামতে বলছেন, ভাবতে বলছেন পাঠককে। তাহলে ভোর জিনিসটা কি না, রাত্রি মানে গাঢ় ঘন অন্ধকার, আর রাত্রি থেকে যখন সকাল আসে, সূর্য ওঠে তখন সকাল। এই সূর্য ওঠার আগে আর রাত্রি এর মাঝখানে যে অবস্থাটা, সময়ের যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণটার নামই ভোর। সেখানে না থাকে দিনের আলোর ঝলমলানি, আর না থাকে রাতের অন্ধকারের গাঢ়তা। তাহলে এর দুটো মাঝামাঝি অবস্থা হচ্ছে ভোর। ভোর মানে সবকিছু চরাচরের মধ্যে জেগে ওঠে। মানুষ সারাদিন কাজকর্ম করে রাতে ঘুম নেয়, সমস্ত প্রাণীরাই বিশ্রাম নেয়, তারপর সমস্ত ক্লান্তি অপনোদন হয়ে ভোরবেলা মানুষ তাজা হয়ে ওঠে ঘুম থেকে। তখন ভোর, পাখিরা ডাকতে শুরু করে, এমন একটা পরিবেশ, খুব শান্ত নরম একটা পরিবেশ। তোমরা ক্লাস 9-এ পড়েছো আকাশে 7টি তারা, সেখানে তোমরা কি দেখেছো না একটি সন্ধ্যা দেখেছো, সেটাও একটা সন্ধিক্ষণ। সেই সন্ধিক্ষণটা অত্যন্ত শান্ত, সেই সন্ধিক্ষণটা নির্জন এবং অনেক প্রাকৃতিক পট পরিবর্তনের দৃশ্য তোমরা দেখেছো। এখানে তার ঠিক উল্টো, সেটাও একটা সন্ধিক্ষণ ছিল। সেটা আগে দিন, তারপরে রাত, এর মাঝখানে এর রাত, রাত থেকে কিভাবে দিন হচ্ছে এই সন্ধিক্ষণটাকে তুলে আনছেন। এই সন্ধিক্ষণে কি হয় না মানুষের মন শান্ত থাকে, যে কোনো জিনিস কাজ করতে ভালো লাগে, জগৎ কিরকম আস্তে আস্তে জেগে ওঠে, একটা নির্জন নিস্তব্ধ পরিবেশ, নিরিবিলি পরিবেশ। সেই পরিবেশে জীবনানন্দ দাশ রূপসী বাংলার অনেক কবিতা লিখেছেন। তোমরা হয়তো পড়েওছো যে মানে ভোরের দোয়েল পাখি একটি ডুমুর গাছের বড় ছাতাটির মানে পাতার ছাতার মতন বড় পাতাটির নিচে বসেছিল ভোরের দোয়েল পাখি। এই ভোর নিয়ে জীবনানন্দ দাশ কবিতা লিখেছেন আগে। তাহলে এমন একটা অবস্থার কথা বলছেন। তাহলে ভোর একটি মাত্র শব্দ, সেই শব্দ দিয়ে একটা বিশেষ ভাব, বিশেষ একটা সন্ধিক্ষণকে তিনি ফুটিয়ে তুলছেন এবং সেমিকোলন দিয়ে পাঠককে থামতে বলছেন। তোমাদের বলছি জীবনানন্দ দাশের কবিতায় একটি দাড়ি, একটি কমা, একটি সেমিকোলন, একটি ড্যাশ এর গুরুত্ব আছে। কোনো 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 ক্ষেত্রে এমনই গুরুত্ব যে কবিতার মানেটাই বদলে যায়, কবিতাটা অসামান্য হয়ে ওঠে এই সমস্ত বিরাম চিহ্নের কারণে। কখন কোথায় কিভাবে প্রয়োগ করছেন, এটা জীবনানন্দ দাশের একটা বিশেষ স্টাইল বা শৈলী বা রীতি। সেই ভোরকে আমাদের ভাবতে বলছেন। তাহলে ভোর একটা পরিস্থিতি, সেটা আমরা অবস্থা, একটা সময়ের একটা বিশেষ সন্ধিক্ষণের অবস্থা, সেই অবস্থাটা আমরা ভাবলাম। এরপরে কি বলছেন, তাহলে ভোর বলে কি, কবিতা যদি গোটাটাই পড়ো তোমরা, আমি তো আগেই পড়েছি, তো কবিতাটা স্পষ্ট মনে হচ্ছে যেন ভোর বলে একটা দরজা খুলে যাচ্ছে আমাদের সামনে। কবি ভোরের কিছু দৃশ্য আমাদের দেখাবেন, তাই বললেন ভোর। একটা উইন্ডো খুলে গেল, চলো দেখি কি দেখাচ্ছেন। আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। তাহলে ভোরের সময় আকাশ কেমন থাকে? এই ইতিমধ্যেই তোমরা আকাশ নিয়ে কবিতা পড়েছো, আকাশে 7টি তারা, বারবার তার কবিতায় আকাশ, ভোর, সন্ধ্যা, বিভিন্ন পাখি, গাছপালা উঠে এসেছে। তো আকাশের রং দিনের বেলা একরকম থাকে, যখন সূর্যের প্রচণ্ড আলো থাকে। যখন সূর্য ডুবে যায়, গাঢ় ঘন নিকষ অন্ধকার চেপে বসে পৃথিবীর বুকে, তখন আকাশের রং একরকম থাকে। যখন সন্ধ্যা হয় তখন আকাশের রং একরকম থাকে। যখন ভোর হয় তখন আকাশের রং কেমন থাকে? তাহলে আকাশের রঙের যে এই পরিবর্তন, সেই পরিবর্তনগুলো কবি খুব উনি লক্ষ্য করেছেন এবং সেই অনুভবগুলো সেই সময়ের সঙ্গে সঙ্গে তুলে এনেছেন। বলছেন আকাশের রং কেমন থাকে ভোরে না ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ঘাসফড়িং একটা ঘাসের এক ধরনের ছোট ছোট ফড়িং হয়, সেগুলো লাফিয়ে লাফিয়ে মানে ওড়ে, অল্প উঠতে পারে। সেই ফড়িংগুলোকে বেসিক্যালি বিভিন্ন পাখিরা খায়। তো সেই ঘাসফড়িংয়ের উপরে, ডানার উপরেরটা গাঢ় ঘন সবুজ, এবং তার ডানাটা খুললে তার ভেতরে যে শরীর, তার ভেতরে যে দেহ, সেই দেহটা কি হালকা নীলাভ। ভোরের আকাশটা একটা ঘাসফড়িংয়ের দেহের মতো, ডানার মতো নয়, দেহের মতো কোমল নীল, মানে ডানার ভিতরে যে দেহটা দেখা যায় সেটা হালকা নীল। সেই নীলটা কেমন কোমল, খুব নরম একটা নীল। তাহলে প্রথমেই কবি উপমা দিচ্ছেন। তোমাদের আগে আমি বলেছিলাম যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে প্রকাশই কবিতা, অর্থাৎ কোনো ভাবকে আমরা যদি প্রকাশ করতে পারি তাহলে সেটা কবিতা। জীবনানন্দ দাশ বলেছেন কি, সকলেই কবি নয়, কেউ কেউ কবি,
আরো বলেছেন উপমাই কবিত্ব, অর্থাৎ কে কত ভালো কার সঙ্গে উপমা দিতে পারে, নানা জিনিসের উপরে উপমা দিচ্ছেন। তাহলে কবিতাটা শুরুই হচ্ছে উপমা দিয়ে। এই উপমা বিষয়ে বলে রাখি, তোমরা সমাস পড়তে গিয়েও উপমার ব্যাপারটা লক্ষ্য করেছো। সেখানে আমি বলেছিলাম যে উপমা অলংকার আছে তোমাদের, সেখানে ধরো এই উপমা অলংকার কিভাবে আসে না, চারটি জিনিস থাকে। একটা হচ্ছে উপমেয়, যেটা প্রধান জিনিস তাকে সেটাকে আমরা বলি উপমেয়। সেই জিনিসটাকে যার সঙ্গে তুলনা করি সেটা উপমান। দুজনের মধ্যে যেটা মিল থাকে সেই মিলটাকে বলি সাধারণ ধর্ম। আর সেই সাধারণ ধর্মটা কি বোঝা যায় যে শব্দের দ্বারা, তাকে সাদৃশ্যবাচক শব্দ বলে। একটা উদাহরণ দিচ্ছি, বলা হচ্ছে ধরো চাঁদের মতো সুন্দর মুখ। তাহলে এখানে প্রধান জিনিসটা কি, মুখ। মুখ হচ্ছে উপমেয়, আর মুখের সঙ্গে তুলনা করছি কাকে, চাঁদকে। তাহলে চাঁদ হচ্ছে উপমান, এই দুটো তুলনা হচ্ছে। সেটা কিসের দ্বারা বোঝাচ্ছি আমি, না মতো শব্দের দ্বারা। তাহলে মতো হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। আর কি, আর এই চাঁদ আর মুখের মিল কোথায়, অর্থাৎ মিলটা মানে সাধারণ ধর্ম, না চাঁদও সুন্দর মুখও সুন্দর। তাহলে এই চারটি জিনিস নিয়ে উপমা অলংকার হয়। সে এই চারটি জিনিসের মধ্যে যদি চারটি থাকে তাহলে তাকে পূর্ণ উপমা অলংকার বলে, যদি একটা কমে যায় তাকে লুপ্ত উপমা অলংকার বলে। তাহলে এখানে প্রথমেই উপমা অলংকার হচ্ছে যে ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল আকাশ। তাহলে আকাশটাকে তুলনা করছে ঘাস ফড়িংয়ের দেহের সঙ্গে, মতো সাদৃশ্যবাচক শব্দ, আর দুটোই কোমল নীল সাধারণ ধর্ম। তাহলে প্রকৃতির একটা অসামান্য ছবিকে তিনি আমাদের সামনে তুলে ধরছেন। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। তাহলে যখন কবির চোখ আকাশে, তখন তিনি আকাশের সঙ্গে ঘাস ফড়িংয়ের দেহের মিল খুঁজে পাচ্ছেন। যখন আকাশ থেকে চোখ নেমে আসছে এই মর্তভূমির দিকে, তখন তিনি দেখতে পাচ্ছেন যে গাছপালাগুলো রয়েছে, পেয়ারা গাছ, নোনা গাছ। নোনা একটা আতা জাতীয় ফল, তোমরা নিশ্চয়ই দেখেছো এটা। আর পেয়ারা তো সবাই জানো, পেয়ারা একটি ফল। এই পেয়ারা গাছ টিয়ার পালকের মতো সবুজ। সেখানে আবার একটা পাখি আসছে, একটা ফড়িং ছিল, পতঙ্গ ছিল, তারপরে চলে এলো একটা পাখি। সেই পাখি কি, টিয়া পাখি। টিয়া পাখির গলাটা লাল হয়, রিং দেওয়া থাকে, গায়ের রংটা সবুজ, ঠোঁটটা খুব লাল হয়। সেই তার পালক যেমন সবুজ, তেমনি সবুজ গাছের, পেয়ারা গাছের পাতা এবং নোনা গাছ। দেখবে তোমরা, যদি পেয়ারা গাছে কখনো টিয়া পাখি বসে থাকে, টিয়া পাখিটাকে দেখা যায় না, শুধু তার লাল ঠোঁটগুলোকে দেখা যায়। তেমন একটি সবুজ বলে দাঁড়ি। তাহলে আকাশে নীলের সমারোহ, আর নিচে গাছপালায় সবুজের বন্যা। এই সবুজের প্লাবন কবি দেখতে পাচ্ছেন ভোরের বেলা। তাহলে এই ভোর দৃশ্যটার মধ্য দিয়ে, ভোর অবস্থাটার মধ্য দিয়ে, ভোর সময়ের মধ্য দিয়ে এই সমস্ত নৈসর্গিক ছবি, ছায়াছবির মতো মূর্ত হয়ে উঠছেন কবিতায়। তখন কি হচ্ছে না, সেই সময় আবার আকাশের চোখ কবি বলছেন একটি তারা এখন আকাশে রয়েছে। তাহলে আগে তোমরা পড়েছো আকাশে 7টি তারা। সন্ধ্যাবেলায় কি হয়, সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশে তারাগুলো ফুটে উঠছিল। এখানে কি দেখছি যে আস্তে আস্তে আবার সূর্য উঠবে। তাহলে রাতে যে তারাগুলো ফুটেছিল সেই তারার নিজস্ব আলো আছে, কিন্তু সূর্যের আলোয় সেগুলো ঢাকা পড়ে যায়, সেজন্য দেখা যায় না। সেই তারা আস্তে আস্তে ভোর হচ্ছে, ভোর সময়টা এগিয়ে চলেছে, তাহলে আরেকটু সূর্যোদয়ের দিকে এগোচ্ছে সময়টা। সেই সময় বলছেন এখনো একটি তারা আকাশে রয়ে গেছে। বেশিরভাগ তারাই আলোর অন্ধকারে ঢাকা পড়ে গেছে, সূর্যের আলোর আভাসে ঢাকা পড়ে যাচ্ছে, তার নিজস্ব আলোগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু একটি তারা, সেটি এখনো জ্বলছে আকাশে। পাড়াগার বাস কেমন করে জ্বলছে, তাহলে আগে তুলনা করেছেন একটা লাইনের, একটা উপমার সঙ্গে আর একটা উপমেয়ের তুলনা করেছেন। এখানে কি করছেন, একটা লাইনের সঙ্গে আর একটা লাইনের তুলনা করছেন। বলছেন একটি তারা এখন রয়েছে আকাশে, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। তাহলে তারাটি কেমন আছে না, পাড়াগার ধরো 1942 সাল যখন এই মহাপৃথিবী বনলতা সেন কাব্যগ্রন্থটি বেরিয়েছে, তারপর 1944 সাল, ওই 1940-এর দশকে 30-এর দশকে লেখা এই কবিতা। সেই কবিতাটি তৎকালীন সমাজ ব্যবস্থায়, মনে করা যাক আজ থেকে প্রায় 80-90 বছর আগের গ্রামীণ সমাজ ব্যবস্থা কেমন ছিল মনে করো। সেই অবস্থায় অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত,
বেশিরভাগ মেয়েদের 18 বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যেত। সেই সময় তাহলে সে একটি কিশোরী মেয়ে, সেই কিশোরী মেয়েটির কি পাড়াগার বাসর ঘরে, বাসর ঘর বলতে কি বোঝানো হয় না, যেদিন নারী পুরুষের বিয়ে হয়, বিয়ের পরে একটি ঘরে যখন নারী পুরুষ রাত্রি জেগে থাকে, তার সঙ্গে সঙ্গে কিছু বন্ধু বান্ধবও থাকে, সেই বাসর ঘরে কি হয়, নববধূ থাকে এবং বর থাকে এবং নববধূর এবং বরের কিছু বন্ধু বান্ধব থাকে। সেই বাসর ঘরে গোধূলি মোদির মেয়েটির মতো। তাহলে গোধূলি, গোধূলি বলতে কি, গরু যখন ধুলো উড়িয়ে বাড়ি ফেরে, মানে সূর্য ডুবে যায়, সূর্যের অস্তরাগ শেষ হয়ে আসে, আবার চুপি চুপি নেমে আসে সন্ধ্যা, সেই সন্ধ্যায় আকাশে সাতটি তারা কবিতায় তোমরা দেখেছো একটা মাদকতা থাকে, সন্ধ্যা একটা রোম্যান্টিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে, মানুষের মনের উপর বিস্তর প্রভাব সৃষ্টি করে সন্ধ্যা। সেই সন্ধ্যায় মেয়েটির যখন বিয়ে হয়েছে, সে যখন বাসর ঘরে তার বরের সঙ্গে আছে, তখন সেই মেয়েটির অবস্থা কেমন, সে গোধূলি মদির, তার মাদকতা আছে মানে শরীরের মধ্যে, তার মনের মধ্যে, তার চোখের মধ্যে, তার দৃষ্টির মধ্যে, অর্থাৎ সেই যে লাজরক্তি মেয়ে, মেয়েটি কি মানে নতুন বিয়ে হয়েছে, তখন তো আর এই লাভ ম্যারেজের ব্যাপার ছিল না, অ্যারেঞ্জ ম্যারেজ, দেখাশোনা করে বিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই হতো। তখনকার মেয়েরা তো নতুন যে বর এসেছে তার দিকে তাকিয়ে তাকে ভালো করে নিরীক্ষণ পর্যবেক্ষণ করতে পারতো না, একবার এক পলকে দেখতে একটু, তারপরেই চোখের পলক নামিয়ে নিত। এবং সেই মেয়েটিকে আরো বরের সঙ্গে আরো আরো অন্যান্য বরের বন্ধু বান্ধবরা ভালো করে লক্ষ্য করতো, খুঁটিয়ে খুঁটিয়ে তার সৌন্দর্য অনুভব করত। সেই যে লাজরক্তিম মেয়েটি, সেই লাজরক্তিম মেয়েটির মতো আকাশে একটি তারা, লাজুক তারার উপস্থিতিকে কবি মেলাচ্ছেন, বলছেন আকাশের তারাটি এখন ওই পাড়াগার বাসর ঘরে লাজরক্তিম মেয়েটির মতো। ভাবা যায় কি সাংঘাতিক একটা উপমা দিলেন তিনি। তাহলে 4 লাইন আমরা 5 লাইন পড়লাম, প্রত্যেকটা লাইনেই দেখতে পাচ্ছি উপমা। তার পরের লাইনে বলছেন, সেমিকোলন দিয়ে বলছেন, কিংবা তারা, আকাশে যে তারাটি আছে হয়তো পাড়াগার বাসর ঘরের এই গোধূলি মদির মেয়েটির মতো নয়, কিংবা কবি খুব দ্বন্দ্বে ভুগছেন, মানে নির্দিষ্ট সিদ্ধান্ত বলতে পারছেন না যে এটার মতোই, কিংবা কিংবা একাধিক সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, একাধিক উপমাকে টেনে আনছেন তার সৌন্দর্যকে ব্যাখ্যা করার জন্য। বলছেন মিশরের মানসী ছিলেন এদেশে, বাংলাদেশে। তোমরা আকাশে সাতটি তারা কবিতায় বাংলার নৈসর্গিক সৌন্দর্য দেখেছো, সেখানে কবি আমাদের দেখিয়েছেন, এখানেও এই বঙ্গ প্রকৃতির সৌন্দর্য দেখাচ্ছেন। দেখাতে দেখাতেই চলে যাচ্ছেন সোজা আফ্রিকার মিশর, যাকে আমরা ইজিপ্ট বলে জানি, সেই মিশরের মানসী। অর্থাৎ কবি নতুন শব্দ সৃষ্টি করছেন, মানুষকে পুরুষ মানুষ হিসাবে তিনি দেখছেন, আর মানসী, ময়াকা দন্ত ন দন্ত শয় দীর্ঘই মানসী, রবীন্দ্রনাথ লিখেছেন মানসী কাব্যগ্রন্থ, আর এখানে ময়াকা দন্ত নয় হস্য মধ্যাহ্নশয় দীর্ঘই, অর্থাৎ কোনো নারীকে বোঝানো হচ্ছে, নতুন শব্দ দিয়ে তিনি সম্মান জানাচ্ছেন নারীকে। বলছেন মিশরের মানসী, তার বুকের থেকে যে মুক্ত আমার নীল মদের গ্লাসে রেখেছিল। ব্যাপারটা কিরকম হলো, বলছেন তাহলে মিশরের কোনো মানসী তার বুকের থেকে যে মুক্ত, অর্থাৎ তার বুকে মুক্ত ছিল। ব্যাপারটা কিরকম না, তিনি যে গলায় হার পরেছিলেন, সেই হার কি না বুকের মধ্যে ঝুলছিল এবং সেখানে একটি মুক্ত ছিল, আমার নীল মদের গ্লাসে রেখেছিল। কবি সেখানে চলে যাচ্ছেন, তাহলে কবি এখানে আমার বলছেন, অর্থাৎ উত্তম পুরুষ, কিন্তু গোটা কবিতাটা পড়তে পড়তে মনে হচ্ছে না উত্তম পুরুষ নয়, কবির ভূমিকা অনেকটা নেপথ্যচারীর মতো, নেপথ্যচারীর ভূমিকাটা। তিনি বলছেন মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছেন, তাহলে কবি মদ্যপান করছেন, যে মদের গ্লাসটায় নীল মদ, সেই নীল মদের গ্লাসে মিশর দেশের মানসী তার বুকের থেকে মুক্ত তুলে এনে মদের গ্লাসে রাখছেন। তেমনি তেমনি একটি তারা জ্বলছে আকাশে। কি সাংঘাতিক কল্পনা! এমন কল্পনা বাংলা সাহিত্যে এর আগে কখনো হয়নি, এর দ্বিতীয় দৃষ্টান্ত মিলবে না। ভেবে দেখো, ভাববার বিষয়, কবি এই ভোরের আকাশটাকে তুলনা করছেন, একটা গোটা আকাশটা যেন একটা মদের নীল গ্লাস, সেই নীল মদের গ্লাসে একটি মুক্ত ডুবিয়ে দিলে যেমন দেখায়, আকাশটা নীল মদের গ্লাস, তাতে যেন ডুবে আছে এই তারাটি। তাহলে আকাশের তারা দেখে এইটা কবির মনে হচ্ছে। বলছেন হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি। তোমাদের কারো কারো মনে হচ্ছে না তাহলে কবি কি মিশরে জন্মেছেন?
আবার বলছেন যে হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি। তাহলে একটা মানুষ কি হাজার বছর বাঁচে? তোমাদের আগে বলেছিলাম আমি যে বনলতা সেন জীবনানন্দ দাশের এই কাব্যগ্রন্থটি বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ, বলা যায় প্রায় সর্বশ্রেষ্ঠ একটা প্রেমের কাব্যগ্রন্থ এবং প্রেমের কবিতা বনলতা সেন। সেই বনলতা সেন কবিতায় প্রথম লাইনেই তিনি বলছেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এগুলো তোমাদের আমি ওই গ্রুপে কবিতাগুলো পোস্ট করে দেবো, তোমরা দেখতে পাবে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসবে যে একজন মানুষ কি হাজার বছর বাঁচেন? কবি কি হাজার বছর বেঁচেছিলেন? তিনি হাজার বছর ধরে পৃথিবীতে হাঁটছেন? না, সেটা বলতে চাননি। কবি বলতে এটা কারা কারা প্রশ্নটা করবে? যারা খুব মোটা দাগের মানুষ, যারা খুব বস্তুগত পৃথিবীকে পছন্দ করে, যারা সাহিত্যকে বোঝে, তারা কি করবে? তারা বুঝবে যে কবির ভিতরে যে প্রেমিক সত্তা আছে, যে রোমান্টিক সত্তা আছে, সেই সত্তাটা কখনো মারা যায় না। তিনি আবার জন্মান। কবি মারা গেলেও এই ভাবটা মারা যায় না, এই প্রেমিকের ভাবটা মারা যায় না, ভালোবাসাটা মারা যায় না, এই প্রকৃতি প্রীতিটা মারা যায় না। এই প্রকৃতি প্রীতিটা মানুষ বুকে করে ধারণ করে চলে। আবার মানুষ জন্মায়, তারা আবার সেই ভাবটা নিয়ে এগিয়ে চলে। কবি তাই বলছেন, আমি সেই ভাবটা ধারণ করে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমি একটা মানুষ, সেই ভাবটা আমি হাজার বছর ধরে পৃথিবীর পথে হাঁটছি। এখানে তিনি বলছেন হাজার হাজার বছর আগে মিশরের প্রেমিক প্রেমিকারা কি করেন? পার্কে উদ্যানে বসেন। তারা তখন প্রেমিকের মদের গ্লাসে প্রেমিকারা বুকের থেকে তার ক্লিভেজের মধ্যে যে মুক্ত থাকে, সেখান থেকে সেই মুক্তটা বের করে এনে প্রেমিকের মদের গ্লাসে দেন। এইটা একটা নাগরিক স্মার্টনেস, এটা প্রেমের একটা বহিঃপ্রকাশ, নাগরিক প্রেম প্রকাশের ভঙ্গি এটা। তাহলে ভেবে দেখো যে প্রথমে তিনি বললেন পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতন, একটা কোথাকার কবেকার পাড়াগা, সেখানকার একটা লাজ রক্তিম মেয়ের সঙ্গে তুলনা করছেন আকাশের ওই তারাটিকে। তারপরে সেটা হয়তো পছন্দ হচ্ছেন না, বলছেন কিংবা একটা নাগরিক ভাবনায় চলে যাচ্ছেন, সেখানে মিশর দেশের কোনো প্রিয়তমা তার প্রিয়তমকে মুক্ত দিচ্ছেন মদের গ্লাসে, সে প্রেম অ্যাকসেপ্ট করছে, প্রেমের বহিঃপ্রকাশ এটা তাদের দেশে। সেখানকার এই ভঙ্গিটাকে তুলে আনছেন তিনি, অনেকটা আরব্য রজনীর ধাঁচে তৈরি হচ্ছে। তাহলে নাগরিকতার একটা দর্পিত প্রকাশ এখানে লক্ষ্য করছি। হাজার হাজার বছর আগে এক রাতে, একটা নির্জন রাতে যে প্রেমের প্রস্তাব দিয়েছিল, তেমনি একটি তারা যেন নীল মদের গ্লাসে, আকাশে যেমন তারা, তেমনি মদের নীল গ্লাসে যেন যে আকাশের বুকে জেগে থাকা তারাটি কেমন মনে হচ্ছে, মদের গ্লাসে যেন একটা মিনিয়েচার, অসামান্য চিত্তকল্প, অসামান্য বাক প্রতিমা। এই সমস্ত বাক প্রতিমা দেখেই, যদিও এইগুলো রবীন্দ্রনাথ দেখেননি, তার আগে যে সমস্ত কবিতাগুলো রবীন্দ্রনাথ দেখেছেন, পড়েছেন, তিনি বলেছিলেন জীবন দাসের কবিতা চিত্তরূপময়। অর্থাৎ তিনি কি করছেন? তাকে মনে হচ্ছে তিনি কবিতা লিখছেন। তোমাদের 9-এ বলেছিলাম যে এগুলো কি কবিতা নাকি ছবিতা, একটার পর একটা উপমা এবং চিত্তকল্প, বাক প্রতিমা তিনি ছবি আঁকছেন। মনে হচ্ছে তিনি কি কবি নাকি চিত্রশিল্পী। মনে হচ্ছেন তিনি একটা প্যালেটে রং মাখিয়ে বিভিন্ন সবুজের রঙের সেট বানাচ্ছেন, আকাশে বিভিন্ন নীলের রং সেট বানাচ্ছেন, একটা লাজ রক্তিম মেয়ের মুখের সেট বানাচ্ছেন, একটা নাগরিক দর্পিত প্রকাশের ছবি করছেন, একটা মদের গ্লাসের সেট বানাচ্ছেন, একটা আকাশের ঘাস ফড়িংয়ের দেহের মতন কোমল নীল আকাশের সেট বানাচ্ছেন, বিভিন্ন সেট বানাচ্ছেন। দেখো এই কবিতা যতটা আমরা পড়লাম, বলছেন এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। তাহলে এই যে আলোটা, অর্থাৎ এই তারাটা হয়তো কিছুক্ষণ পরেই নিভে যাবে। কে নিভিয়ে দেবে? সূর্যের অতি আলো এই মিনিয়েচার আলোটাকে গ্রাস করবে, গোগ্রাসে গিলবে, কোথাও বলা নেই। কিন্তু একটা অশনি সংকেত আস্তে আস্তে দতিত হচ্ছে হয়তো। এই যতটা আমরা পড়লাম, যে প্রথম প্যারা যদি আমরা চোখ বন্ধ করে ভাবি এর মধ্যে কি আছে, দেখো তেমন কোনো ঘটনা নেই, চঞ্চলতা নেই, কোনো তাড়া নেই, কোনো গতি নেই, কোনো হইচই নেই, শুধু শান্তভাবে বিবরণ দিচ্ছেন, ছবি আঁকছেন, ছবির পর ছবি দেখাচ্ছেন, যেন অ্যালবামের পাতা উল্টে উল্টে আমাদের দেখাচ্ছেন এই ভোরের দৃশ্যগুলো কেমন। এত যত্ন করে এই ভোরকে আঁকছেন কেন? যা কিছুকে মানুষ অতিরিক্ত যত্ন করে, আসলে কেন করে? ভেতরে ভেতরে ভয়,
তোমরা দেখি স্মার্টফোনটা কি করো, যে তোমরা বিছানায় রাখো, একটা কাগজের উপরে রাখো। কেন এত যত্ন করো? যেই পড়ে গেলে ভেঙে যাবে, এই স্ক্র্যাচ হয়ে যাবে, দাগ হয়ে যাবে, রং চটে যাবে, আর নানা রকম ভয় পাও। কবি কি এই প্রকৃতিকে নিয়ে এরকম কোনো ভয় পাচ্ছেন? এত যত্ন করে আঁকছেন, আঁকার ভেতরে ভেতরে পরতে পরতে শব্দের ভেতরে যেন একটা অশনির স্রোত বয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে না? গভীরভাবে ভাবলে একটু অনুভব করা যাবে যে এখানে এই যে আলোটা, এই যে বলছেন যে একটি তারা জ্বলছে এখনো, মানে একটু পরেই হয়তো তারাটার আয়ু, তারাটার আলো শেষ হয়ে যাবে, তার সম্ভাবনা শূন্য হয়ে যাবে। সেটা কি পরবর্তীকালে অন্য কিছু হবে? এখন তাহলে আমরা কি দেখছি? প্রকৃতির একটা ছায়া ছবি দেখতে পাচ্ছি। ভোর একটু একটু করে কেমন করে সকালের দিকে এগোচ্ছে, তার বিভিন্ন ছবি আমাদের সামনে ফুটে উঠছে। বলছেন তাহলে মিশর থেকে তিনি ফিরে এলেন হিমের রাতে। হিম বলতে এখানে ঠান্ডা, মানে শীতকাল। তাহলে এই কবিতাটি লেখা হয়েছে শীতকাল মনে করা যেতে পারে। হিমের রাতে শরীর কথাটা দেখো, বলতে কি? উষ্ণতা, শরীরের উষ্ণতা। যেমন মায়ের বুকের মানে একটি বাচ্চা দেখবে খুব কাঁদছে, চিৎকার করছে, যখন মা তাকে তখন বুকে নেয়, তাকে চেপে ধরে বুকে, তখন বাচ্চাটি শান্ত হয়ে যায়। তখন মায়ের বুকের ওমের স্পর্শে তার মধ্যে যা চিৎকার ছিল, প্রতিবাদ ছিল, সব স্তিমিত হয়ে শান্ত হয়ে আসে। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে বলে ড্যাশ। তাহলে হিমের রাতে প্রায় প্রচন্ড শীত। দেখবে শহর অঞ্চলে শীত কম, গ্রামাঞ্চলে শীত বেশি। আবার গ্রামের থেকে শীত বেশি আরো কোথায়? জঙ্গলে। সেখানে দেশওয়ালি বলতে কি? এদেশের যারা প্রকৃত বাসিন্দা অর্থাৎ আদিবাসী, তাদের কথা বলা হচ্ছে। তারা জঙ্গলেই রাত কাটান এবং শীতের রাতে শরীরকে গরম করার জন্য, শরীরকে উষ্ণ রাখার জন্য তারা মাঠে সারা রাত আগুন জ্বেলেছে। তাহলে ফল কথা কি বুঝতে পারছি? এই আদিবাসীদের নিজস্ব কোনো ঘর নেই, তারা জঙ্গলেই থাকে। জঙ্গলের বিভিন্ন লতা পাতা, শুকনো ডাল কুড়িয়ে নিয়ে তারা আগুন জ্বালায়, শীত তাড়ায়। সেটা হচ্ছে প্রকৃতির উষ্ণতা। যেন প্রকৃতি মায়ের কাছ থেকে তারা উষ্ণতা পাচ্ছে। তাদের তো ঘর নেই, তার থাকার জায়গা নেই, এই প্রকৃতির মধ্যেই এভাবেই তারা বড় হয়। তারা প্রকৃতি লালিত, প্রকৃতি পালিত এই দেশওয়ালিরা। তাদের কথা কবি বলছেন, অর্থাৎ জঙ্গলে নিয়ে যাচ্ছেন আমাদের কবি। আগুন জ্বলছে, তাহলে ভোরের দিকে কি সারা রাত আগুন জ্বলেছে? আগুন জ্বলতে জ্বলতে যখন ভোর হচ্ছে, আলো ফুটছে, তখন কি আগুনটা কমে আসছে। বলছেন মোরগ ফুলের মতো লাল আগুন। তাহলে মোরগ ফুলতে মুরগি এবং পুরুষ মুরগিকে মোরগ বলা হয়। তার মাথায় যে ফুল থাকে সেটাকেও মোরগ ফুল বলা হয়। দেখবি মুরগিদের মাথায় কিন্তু ফুল থাকে না, খুব ছোট ছোট থাকে এবং অত উজ্জ্বল নয়। মোরগদের মাথায় খুব টকটক অনেক বড় বড় অনেক ফুল থাকে। আবার গাছেও এক ধরনের একটা গাছের ফুলকেও মোরগ ফুল বলা হয়। সেই ফুলটাও খুব গাঢ় রক্তিম। সেই মোরগ ফুলের মতো লাল আগুন, এখানেও আবার তুলনা। আগুনটা কেমন? অর্থাৎ দেশওয়ালিরা জঙ্গলের মধ্যে যে আগুন জ্বালিয়েছে, সেই আগুন যে লাল, সেটা কেমন লাল? না মোরগ ফুলের মতো। কখন লাল আগুনটাকে লাল মনে হয়? যখন রাত্রি গাঢ় ঘন অন্ধকার থাকে জঙ্গলে, সেই অন্ধকারের মধ্যে যখন আগুন জ্বালানো হয়, তখন আগুনের যে রং সেটা অনেক বেশি গাঢ়, অনেক বেশি টকটকে, অনেক বেশি উজ্জ্বল লাল। সেই আলো জ্বলছে জঙ্গলে। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। অর্থাৎ এই আদিবাসীদের, এই দেশওয়ালিদের আগুন, এরা যে আগুন জ্বালিয়েছে জঙ্গলে, সেগুলো ওই অসত্য পাতা। দেখো তারা কিন্তু ডাল ভাঙছে না, গাছ ভাঙছে না, ধ্বংস করছে না। গাছেরই ঝরে পড়া পাতা ডাল এগুলোকে কালেকশন করে কুড়িয়ে তারা কি করছে? আগুন জ্বালিয়েছে। যখন আগুন জ্বালানো হয় তখন এই শুকনো পাতাগুলোকে বেঁকে যায়, দুমড়ে যায়। সেই দুমড়ে যাওয়া ভঙ্গিটাকে পর্যন্ত কবিতায় তুলে আনছেন। আগুন জ্বলছে তাদের। তাহলে ভোরের দৃশ্যে আগুন জ্বলছে। ভোর আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে যাচ্ছে সকালের দিকে। তাহলে আস্তে আস্তে অন্ধকারের ভাব দূর হচ্ছে, একটু একটু করে মুছে যাচ্ছে, একটু একটু করে আলোর উজ্জ্বলতা বাড়ছে, আলোর আনাগোনা বাড়ছে, আলোর আক্রমণ বাড়ছে। সেই আলোর আক্রমণে হয়তো একটু একটু করে নিভে যাবে এই
মানে আকাশে যে জ্বলছে তারাটি মিনিয়েচারের মতো সেটা নিভে যাবে আলোর আক্রমণে, নিভে যাবে। হয়তো জঙ্গলের মধ্যে যেই আগুন জ্বলছে সেই জ্বলন প্রক্রিয়াটা আস্তে আস্তে নিভে যাবে। বলছে পরের লাইনে, সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর। তাহলে যে আলোটা আদিবাসীরা জ্বালিয়েছে সেই আলোর মধ্যে কিন্তু রংটা, যে উজ্জ্বল রংটা, যে মোরগ ফুলের মতন উজ্জ্বল লাল রং ছিল, সেটা বলছেন সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর। এইটা তোমাদের বইতে কুসুম দেওয়া আছে, কিন্তু জীবন দাসের যে মূল কাব্যগ্রন্থ সেই মূল কাব্যগ্রন্থে দেওয়া আছে কুমকুমের মতো নেই আর। কুমকুম একটা প্রসাধনী, তখনকার দিনের মেয়েরা ব্যবহার করতো, এটা খুব উজ্জ্বল গাঢ় লাল। তাহলে এই যে জঙ্গলে যে আগুনটা জ্বলছিল সেই আগুনটাকে তুলনা করলেন একবার মোরগ ফুলের মতন লাল বলে, তারপরে আবার তিনি বললেন যে কুমকুমের মতো বা কুসুমের মতো নেই আর, মানে অর্থাৎ আগে ছিল এটা, সেই আলোর রংটাকে তুলনা করছেন কুমকুমের মতন টকটকে উজ্জ্বল গাঢ়, তার সঙ্গে তুলনা করছেন, সেইটা নেই আর। তাহলে এখন কি হলো, সেই আলোটা, আলোর যে গ্ল্যামারটা ছিল, আলোর যে ঔজ্জ্বল্যটা ছিল, সেটা কি হচ্ছে আস্তে আস্তে একটু একটু করে হারাচ্ছে। হয়ে গেছে রোগা শালিকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। কিরকম হলো ব্যাপারটা? বলছেন হয়ে গেছে, ক্রিয়াপদগুলোকে সামনে নিয়ে এলেন, বাক্যের গতি বাড়ালেন। বলছেন রোগা শালিক, তাহলে তার কবিতায় বারবার শালিক পাখি, দোয়েল পাখি, মুনিয়া পাখি, বিভিন্ন পাখি, টিয়া পাখি এসেছে। এখানে একটা রোগা শালিক পাখি এলেন। যে পাখিটা রোগা, দুর্বল, অসুস্থ, অভুক্ত, খেতে পায়নি যে পাখিটা, হয়তো অল্প প্রাণ শালিক, একটু পরেই হয়তো মারা যাবে। রোগা শালিক, তার হৃদয়, আমরা জানতাম মানুষের হৃদয় খুবই এতটা সেন্সিটিভ, এতটা সংবেদনশীল, একটা রোগা দুর্বল শালিক পাখি তার হৃদয়কেও কবি অনুভব করতে পারেন। তার হৃদয়ে যে বাঁচার যে তুমুল ইচ্ছা ছিল, আগ্রহ ছিল, সেই ইচ্ছাগুলো আস্তে আস্তে কেমন করে কালারলেস হয়ে গেছে, ফেড হয়ে গেছে, ফিকে হয়ে গেছে, সেই বিবর্ণ ইচ্ছার মতন। বলছেন অর্থাৎ এই যে জঙ্গলে যে আগুনটা জ্বলছিল সেই আগুনের রংটা ছিল মোরগ ফুলের মতো লাল, সেখান থেকে কুমকুমের মতো লাল হয়ে সেটা আর লালটা নেই, এখন হয়ে গেছে কেমন না রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার মতো। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আগুন জ্বলছে, আগুনটা গাঢ় লাল, সেটা আস্তে আস্তে যখন সূর্যের আলো পড়ছে বা ভোর আস্তে আস্তে সকালের দিকে হচ্ছে, আলোর আক্রমণ বাড়ছে, তখন সেই আলোর ঔজ্জ্বলতাটা আস্তে আস্তে কমে আসছে। এই যে একটা ইন্দ্রিয়গ্রাহ্য ব্যাপার, মানে আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছিলাম, সেই ইন্দ্রিয়গ্রাহ্যটাকে কি করলেন তিনি অতীন্দ্রিয় করে তুললেন। যে একটা রোগা শালিক, তার হৃদয়, তার হৃদয়ের আবার ইচ্ছা, সেই ইচ্ছাগুলো কেমন করে রং হারিয়ে গেছে, তেমনি করে এই জঙ্গলের আগুনটা রং হারিয়ে ফেলছে। সেই যেন তার যৌবন শেষ হয়ে আসছে, সে যেন তার বার্ধক্যে উপনীত, সে যেন এবার সম্ভাবনা শূন্যর দিকে যাচ্ছে, আস্তে আস্তে সে যেন শেষ হয়ে যাবে, আগুন নিভে যাবে। আগুন মানে তো প্রাণ, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, তোমরা তো গান গাও, তো সেই আগুন যেন আস্তে আস্তে শেষ হয়ে আসছে। অর্থাৎ তোমাদের বলছিলাম যে একটা প্রথম মানে ভোরের দৃশ্যের পরে একটা অশরী সংকেত দেখছিলাম যে আকাশে তারা জ্বলছে, এখনো একটু পরে হয়তো নিভবে। এবার কি না শালিকের মধ্যে একটা সম্ভাবনা শূন্যতা দেখছি, একটা যেন মৃত্যু এসে ডাকছে শালিককে, তার যে বিবর্ণ ইচ্ছা তার মতো হয়ে যাচ্ছে আগুনটা, আগুন নিভে আসছে। অর্থাৎ এই কবিতার ভেতরে ভেতরে কোথাও একটা এমন কোনো ঘটনা ঘটবে, এমন কোনো দুর্ঘটনা ঘটবে যা আমরা চমকে উঠতে পারি, তার যেন আভাস, ইঙ্গিত, আন্দাজ একটু একটু করে পাচ্ছি এখানে। বলে দাঁড়ি এই যে আমি বলবো যে এই রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো যে কবি যেটা বলেছেন, এমন একটি বাক প্রতিমা, এমন একটি চিত্রকল্প। হ্যাঁ, তুমি তো ভাবছো, সঞ্চিতা ভাবছো এই চিত্রকল্পটা সে আবার কি চিত্রকল্প, কি না কোন তিনি শিল্পীরা কি করেন, তিনি রং দিয়ে ছবি আঁকেন, কবিরা কি করেন, তারা কি করেন শব্দ দেন, শব্দ দিয়ে দিয়ে কি একটা ছবি আঁকেন, যে তিনি কতগুলো শব্দ পাশাপাশি সাজালেই আমাদের মনের মধ্যে একটা ছবির ভাব জেগে ওঠে, তখনই তাকে আমরা চিত্রকল্প বলি। এই রকম একটা চিত্রকল্প, এমন এটাকে আরো ভালো বাংলায় বলা হয়েছে বাক প্রতিমা, মানে বাক মানে কথা, কথা দিয়ে প্রতিমা নির্মাণ করেছেন। এই বাক প্রতিমা এর আগে
কেউ কখনো করেননি। এমন বাক প্রতিমা এর পরেও কেউ আর রচনা করেননি। এই সমস্ত বাক প্রতিমার গুণনেই জীবনানন্দ দাশ রবীন্দ্র পরবর্তীকালে সর্বশ্রেষ্ঠ কবিতে রূপান্তরিত হয়েছেন। সকালের আলোয় তাহলে কি এতক্ষণ ভোরের কথা বলছিলেন? যে ভোর মানে তোমাদের বলেছিলাম যে সন্ধিক্ষণ, একটা রূপান্তরিত সময়, একটা রাত্রি থেকে সকাল হওয়ার মাঝখানের সন্ধিক্ষণ সময়। সেই ভোরটা আস্তে আস্তে সকাল হলো। কবি বলছেন সকালের আলোয়, অর্থাৎ সূর্য উঠেছে, সূর্যের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। কি অসামান্য বিবরণ! সূর্যের আলোয় তাহলে শীতকালে শিশির পড়েছে, সেই শিশিরের উপর যখন সূর্যালোক পড়েছে তখন সেগুলো লাইক এ ডায়মন্ড, একদম মানে অসম্ভব সুন্দর মনে হচ্ছে। যে শিশিরের টলমল চারিদিকের বন, বনের ভিতরে যে নান্দনিক সৌন্দর্য তৈরি হচ্ছে, এবং আকাশ, আকাশ বন এবং আকাশের মধ্যে রঙের খেলা তৈরি হয়েছে। তাহলে এই ভোর থেকে সকাল হওয়ার একটু একটু করে অনুপঙ্খ, একটু একটু করে ডিটেল কবি আমাদের দিলেন। এবং ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূরের যে ডানা, তার সেই ডানাগুলো কি একবার মনে হয় নীল, একবার মনে হয় সবুজ, মানে চকিত মুহূর্তে তার রঙের বদল ঘটে। এতটাই রোম্যান্টিক, এবং তার আলোর প্রতিফলনের কারণে এগুলো হয়। সেই রকম একটা বন ঝলমল করছে সৌন্দর্যে। অর্থাৎ এই যে এইখানেই আমাদের প্রথম মানে স্তবক শেষ হলো, যে এই ভোর যে উইন্ডো শুরু করেছিলেন, ভোর বলে একটা দরজা খুললেন, সেই দরজা দিয়ে আমাদের ঢোকালেন কবিতার ভিতরে, নানা প্রাকৃতিক দৃশ্য তিনি দেখালেন। তাহলে এখানে কি আছে দেখো, এখানে কোনো মানে হিরে নেই, পেট্রোল নেই, কোনো নামি দামি জিনিস নেই, কোনো মূল্যবান সম্পদ নেই, ধাতু নেই, সোনা নেই, রূপা নেই, টাকা নেই। কি আছে এই কবিতার মধ্যে? দেখো অনাবশ্যক চঞ্চলতা নেই, ব্যস্ততা নেই, বিরাট কোনো কাহিনী নেই, শুধু বিবরণ আছে। আছে এই প্রকৃতির নিসর্গ সৌন্দর্যকে দেখার, তাকিয়ে দেখার অবাক আনন্দ, অপার অসীম আনন্দ আছে। সেই আনন্দের শিহরণে আমরা আপ্লুত। কবি সেই আনন্দের স্বাদ দিয়েছেন। প্রকৃতিকে এত যত্ন করে তিলে তিলে তিলোত্তমা করে কবি নির্মাণ করেছেন, যা দেখে আমরা সবাই পাঠক হিসাবে মুগ্ধ, অভিভূত, আপ্লুত। তাহলে ভোরের আকাশে আমরা দেখলাম প্রথম স্তবকে আলোর দ্রুতি ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে, যেন অন্ধকারের আস্তরণ ঠেলে জেগে উঠছে রূপের রংমশাল। এই রূপের রোশনাইতে সূর্যের আলোয় এই সমস্ত গাছপালা প্রকৃতি যেন সিক্ত হচ্ছে, যেন আলোয় স্নান করিয়ে দিচ্ছেন সূর্যালোক এই প্রকৃতিকে। এরই মধ্যে জঙ্গলে আমরা দেখছি যে দেশওয়ালিরা যে আগুন জ্বালিয়েছিল, যেখান থেকে তারা প্রাণ খুঁজে পাচ্ছিল, জ্বালানির অভাবে তাদের জ্বলন আস্তে আস্তে নিভে গেল, যেন একটা শূন্যতার দিকে এগোলো। কোথাও বলা নেই, হয়তো চুপি 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 ছাড়ে টান টান প্রস্তুতি তৈরি করলেন কবি। এত যত্ন করে নির্মাণ করলেন যে প্রকৃতিকে। কেমন ভয় হচ্ছে, হয়তো দ্বিতীয় পর্বে শুরু হচ্ছে ভোর, সেখান থেকে এই যত্ন, এই শ্রদ্ধা, এই প্রেম, এই প্রকৃতি, এই নির্জনতাকে সব কিছুকে চুরমার করে দেবেন বলে। দেখো এই এতটা যে আমরা পড়লাম, এর মধ্যে কিন্তু কোনো সেভাবে ঘটনা নেই, কোনো কাহিনী নেই, কোনো প্রাণ নেই। মানে আমরা দেখলাম না কোনো মানুষ এলো, কোনো জীবজন্তু এলো, কিছু এলো না, শুধু প্রকৃতির বিবরণ দিলেন। সেই বিবরণটা এত বর্ণাঢ্য, এত অসামান্য যে সমস্ত পাঠক মুগ্ধ, যেন নতুন করে আমরা আবার প্রকৃতিকে দেখলাম। আমরা এত বড় হয়েছি কিন্তু এভাবে কখনো প্রকৃতিকে ভাবতে শিখিনি। নতুন করে তার হাত ধরে আমরা এই বাংলাদেশের নিসর্গ চালচিত্র দেখলাম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত রইল। আমি তোমাদের এই ক্লাসটাকে আজকের ডে 1 বললাম। ডে 2-তে আমি এই কবিতার দ্বিতীয় অংশটা ভোর থেকে ব্যাখ্যা করব, তারপরে প্রশ্নোত্তর আলোচনা করব। মানে ডে 3 কিংবা 4 পর্যন্ত যেতে পারে। তারপরে এই ক্লাসগুলো হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের যে জিজ্ঞাসাগুলো সেগুলো আমাকে লিখে পাঠাবে কিংবা কমেন্ট বক্সে জানাবে। তোমাদের আস্তে আস্তে প্রশ্নের উত্তরগুলো দেবো এবং মডেল উত্তর দেবো। আজকে তাহলে ক্লাস শেষ করছি এখানে। সবাই ভালো থাকবে, আনন্দ থাকবে, সুস্থ থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে এই পর্যন্তই।